আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। ওমা, ছর্দি তুমি? চলে এলাম। নন্দিতা দরজা থেকে ফ্ল্যাটের দেওয়ালে চোখ বুলালো। তোদের রঙের কাজ কমপ্লিট? রান্নাঘর এখনো বাকি। শর্মিলা চকচকে চোখে ননদের দিকে তাকালো। লিভিং রুমটা কেমন লাগছে গো? বেশি চড়া হয়ে গেছে কি? ভালোই তো দেখাচ্ছে। এই পিঙ্কটা প্রথম প্রথম একটু ডিপ থাকে, কটা দিন পরে নরম হয়ে যায়। কথাটা তোমার ভাইকে একটু বলো তো, সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছে ক্যাট ক্যাট ক্যাট। নন্দিতা মুচকি হাসল। রন্টুর প্রিয় রং নীল, আর সব রঙই তার চোখে বিশ্রী। সেই ছোটবেলা থেকেই কতগুলো যে নীল জামা প্যান্ট আছে রন্টুর। ডার্ক ব্লু, স্কাই ব্লু, রয়্যাল ব্লু, পিক ব্লু, নেভি ব্লু, টার্কুইজ ব্লু। দিদি বিয়ে হয়ে জামশেদপুর চলে যাওয়ার পর দিদির বাতিল একটা তুতে রং প্রিন্টের শাড়ি কেটে রন্টু পাঞ্জাবি পর্যন্ত বানিয়েছিল। খ্যাপা নাম্বার 1। চটি খুলতে খুলতে স্মিত মুখে নন্দিতা জিজ্ঞেস করল, মা কোথায় রে? ঘরে, মেঘায় বসেছে। মার ঘর থেকে টিভির আওয়াজ আসছে বটে। চোখা চোখা সংলাপ। ওই সিরিয়ালটা চলছে বোধ হয়, পিতামাতা। নন্দিতা নরম সোফায় শরীর ছেড়ে দিল। তাহলে তো এখনো ঘরে নো এন্ট্রি। চাকরি করি ছেড়ে দিই। কর, বেশ কড়া করে। অফিসে মিটিং ছিল, ভেজর ভেজর মাথা ধরে গেছে। সঙ্গে কি খাবে? কি খাওয়াবি? শর্মিলা মাথা চুলকালো। তুমি যদি ফোন করে দিতে আসবে, পিৎজা আনিয়ে রাখতাম। টুকুসটাও এইমাত্র কোচিংয়ে বেরিয়ে গেল। নন্দিতা মুখ টিপে হাসল। ফর্মালিটি করছিস কেন? ঘরে যা আছে তাই দে না। খাটাখাটনি করে আসা, শুধু রুটি চচ্চড়ি খাবে? রুটি একটু বাদাম তেলে ভেজে দিই। বলেই রান্নাঘরে ছুটেছে শর্মিলা। ঘরে বসে থেকে খেয়ে শুয়ে ভালোই মুটিয়েছে। তবে এই 38-এও বেশ তুরতুরিটি, একটু যেন বেশি আহ্লাদিও। ঢাউস ভ্যানিটি ব্যাগখানা সোফায় রাখল নন্দিতা। লিভিং রুমটা বেশ অগোছালো আজ। সোফাগুলো স্থানে নেই। বেতে গ্লাস টপ সেন্টার টেবিল টিভির ক্যাবিনেটের দিকে ঠেলা। শোকেসও বেঁকে চুড়ে আছে। কোণে স্ট্যান্ড ল্যাম্প প্রায় মধ্যিখানে। মোজাইক মেঝে ইতস্তত রঙের কুচি জমাট। দেখেই বোঝা যায় রাজসূয় যজ্ঞ চলছে ফ্ল্যাটে। প্রায় 2.5 বছর হলো সেলিমপুরের এই ফ্ল্যাটে এসেছে রন্টুরা, বাবা মারা যাওয়ার মাস 6 পর। বাবার খুব নিজস্ব বাড়িঘরের শখ ছিল, কিন্তু দেখে যেতে পারল না। এই দুঃখে ফ্ল্যাটে এসে ভারী বিমর্ষ ছিল রন্টু। প্রমোটারের করে দেওয়া প্লাস্টার অফ প্যারিসের ওপর আর হাত লাগায়নি, রং করলো এতদিন পর। ভাবতে গিয়ে নন্দিতার বুকটা সামান্য ভারী হয়ে গেল। আজ রন্টুর এই রং ঝলমল ফ্ল্যাটখানা দেখলে কি খুশি যে হতো বাবা। নন্দিতাই যখন রানীকুঠিতে ফ্ল্যাট কিনল, বাবা কম আনন্দ পেয়েছিল। যাক, নিজে পারেনি, মেয়ে তো করল। কিরে, তুই কতক্ষণ? আসছেন চিন্ময়ী। 70-এ পৌঁছেও তার হাঁটা চলা এখনো সাবলীল। নন্দিতা হালকা হওয়ার চেষ্টা করল। ছদ্ম গাম্ভীর্য আনলো গলায়। বহুক্ষণ এসেছি, প্রায় ঘন্টাখানেক, এবার চলে যাব। পলকের জন্য যেন থমকালেন চিন্ময়ী। পরক্ষণে মেয়ের ঠাট্টাটা বুঝতে পেরেছেন। যা, মিথ্যে কথা বলিস না। আমি তো এইমাত্র এই ঘর থেকে গেলাম। আমার ঘরে যাসনি কেন? গিয়ে কি লাভ? মুখে তো কুলো পেটে বসে থাকতে হতো। যা, তা কেন? টিভি দেখলে কি আমি কথা বলি না? চিন্ময়ী মেয়ের পাশটিতে এসে বসলেন। দুঃখ মাখা খুশি খুশি গলায় বললেন, যাই বল, আজকেরটা কিন্তু জমেছিল খুব। লোকটা কি বজ্জাত, কি বজ্জাত! বউকে কি কষ্ট না দিচ্ছে! ওই পাজে পাঝাড়াটাকে কেন যে পুলিশে ধরছে না! বোধহয় তোমার মেঘা শেষ হয়ে যাবে সেই ভয়ে। নন্দিতা আবার পলকা টিপ্পনি কাটল। লঘু গলাতেই বলল, তুমি ওই আদ্যিকালের সাদা কালোটা দেখো কেন? রন্টু এত বড় একটা কালার টিভি কিনলো। না বাবা, আমার সাদা কালোই ভালো। ওসব রঙিন টঙিন তোমাদের জন্য। শর্মিলা খাবার নিয়ে এসেছে। প্লেট রাখতে রাখতে বলল,
সত্যি কথাটা বলুন না মা, নাতির সঙ্গে রোজ আপনার লড়াই বাজছিল তাই। জানো তো ছোটদি, টুকুস বাংলা দেখবে না, মাও বাংলা ছাড়া দেখবেন না, এ নিয়ে জোর কাজিয়া। মা রেগে মেগে রঙিনটা বয়কট করেছেন। হ্যাঁ বাপু হ্যাঁ, আমার সুখের চেয়ে স্বস্তি ভালো। শর্মিলা হাসতে হাসতে চা আনতে চলে গেল। নন্দিতা প্লেট টানল। রুটি নয়, পরোটা ভেজে দিয়েছে শর্মিলা। ছিঁড়ে মুখে দিতে গিয়েও নন্দিতা থেমেছে। শর্মিলা ফিরে আসার আগেই কাজের কথাটা সেরে নেওয়া ভালো। চিন্ময়ের পাশে একটু সরে গিয়ে চাপা গলার নন্দিতা বলল, তোমার সে নেকলেসটা কোথায় মা? সে কাঠি কাঠি? ও তো আমি শর্মিলাকে দিয়ে দিয়েছি। চিন্ময়ের নির্লিপ্ত জবাব। দিয়েই দিয়েছ? হ্যাঁ, ও বলছিল ওর খুব পছন্দ। কেন রে? নন্দিতা মনে মনে একটু দমে গেল। ক্ষীণ আশা ছিল হারটা তিন্নিকে দেবে মা। শর্মিলাকে আন্দাজ করে ভালো মানুষ মাপে জপিয়ে জপিয়ে অত সুন্দর নেকলেসটা বাগিয়ে নিল। নিরিশ গলায় নন্দিতা বলল, না, ভাবছিলাম ওটা কদিনের জন্য একটু নিয়ে যাব। শর্মিলা চা নিয়ে পৌঁছে গেছে। জিজ্ঞেস করল, কি নিয়ে যাবে গো ছোটদি? ওই মার কাঠি কাঠি হারটা। কেন গো? নেকু। নন্দিতা বিরক্তি চেপে হাসল। ডিজাইনটা তিন্নির খুব পছন্দ। ভাবছিলাম স্যাকড়াকে দেখিয়ে অবিকল ওরকম একটা গড়িয়ে নেব। খুব মানাবে তিন্নিকে। শর্মিলা গুছিয়ে বসল। তোমার আর সব গয়না গড়ানো কমপ্লিট? ওই আর বানাতে দিচ্ছিলাম, তখনই তো সৌনকের দাদু। ভালোই হয়েছে, 1 বছর সময় পেলাম, ধীরে সুস্থে করতে পারছি। তিন্নির কপালটা খুব ভালো। ওরকম একটা ছেলে আজকালকার দিনে, ইঞ্জিনিয়ার MBA একসঙ্গে, 30 পড়তে না পড়তে 20,000 টাকা মাইনে, ভাবা যায়? চিন্ময়ী বলে উঠলেন, পরিবারটাও কথা বলো। বাবা অত বড় ডাক্তার, কিন্তু এতটুকু অহংকার নেই। মাটির কি মধুর ব্যবহার। প্রথম আলাপে দুটিতে আমায় টিপ টিপ প্রণাম করল। নন্দিতার নেকলেসের শো স্তিমিত হয়ে এলো। খাচ্ছে। আলু চচ্চড়ি থেকে কাঁচা লঙ্কা বার করে কুটুস কামড় দিল। যে কথা লক্ষ্যবার বলেও তৃপ্তি হয় না, সে কথাই শুরু করেছে আবার। গরবিনী মুখে বলল, এরকম একটা কোহিনূরকে ঢুরে বার করেছে সেটা বলো। এসেছে তো কত সম্বন্ধ, কত লোক তো এনেছিল। দৌড় তো এই ব্যাংকের ক্লার্ক, কি গভর্নমেন্টের অফিসার, মেরে কেটে প্রফেসর। ভাগ্যিস আমি ঠিক করে রেখেছিলাম খুব ব্রাইট ফিউচার না হলে কিছুতেই সেখানে এগোবো না। কথাটাই চোরা ঠেস আছে। শর্মিলার মা একবার একটা সম্বন্ধের কথা বলেছিলেন, পাত্র অধ্যাপক। শর্মিলার মুখে হালকা ছায়া পড়েই মিলিয়ে গেল। হাসিটা ধরে রেখেই উঠে দাঁড়িয়েছে। তোমরা মা মেয়ে তাহলে কথা বলো ছোটদি, আমি ততক্ষণ বালিশের ওয়ারগুলো পরিয়ে ফেলি। যাওয়ার সময় কিন্তু মনে করে আমার নেকলেসটা নিয়ে যেও। নন্দিতা একটু গোমরা হয়ে গেল। ননদ ভাজের সূক্ষ্ম লুকোচুরি খেলাটা চিন্ময় ধরতেই পারেননি। হাসি হাসি মুখে বললেন, হ্যাঁ রে, সৌনকের সঙ্গে তিনি দেখা হয়? খুব হয়। নন্দিতা ঝলক তাকিয়ে নিল শর্মিলা গমন পথের দিকে। বলল, দুজনে কি ভাব। এই তো সৌনক কবে যেন ফোন করলো, সে যে গুজে নাচতে নাচতে বেরিয়ে গেল তিন্নি। ফিরল সেই রাত 10টায়, সিনেমা দেখে বাইরে খেয়ে। সৌনকে পৌঁছে দিয়ে গেল মোটর বাইকে। বাহ বাহ। চিন্ময়ের গোলগাল মুখখানা হাসিতে ভরে গেছে। ভ্রু নাচিয়ে বললেন, আর তোরা তোরা তোদের কর্তব্য করছিস তো? হবু বেআই বেআনির সঙ্গে যোগাযোগটা রাখছিস? আমার একার পক্ষে যতটা সম্ভব প্রায় রোজই একবার বিথিকাদির সঙ্গে টেলিফোনে কথা বলি। অফিস ফেরতা ও বাড়িতে গেছিও 2-1 দিন। লাস্ট বুধবার সৌনকের দাদুর ষান্মাসিক কাজ ছিল। তোমার জামাইয়ের তো কর্তব্য জ্ঞানও নেই, দায়িত্ববোধও নেই, জন্মের মধ্যে কর্ম। একবারে তিনি গিয়েছিলেন, সেই সৌনকের দাদু মারা যাওয়ার দিন। মনের ক্ষোভ দমকে দমকে বেরিয়ে এলো নন্দিতার। অজ্ঞতা আমি ওদিন অফিস কামাই করে ছুটলাম। ওরকম করে বলছিস কেন? নিশ্চয়ই শুভেন্দুর কোনো কাজ ছিল। হ্যাঁ, তিনি তো পৃথিবীর ব্যস্ততম মানুষ, এত ব্যস্ত যে কোনো দায়িত্বই পালন করা তার সময় হয় না। মেয়েকে আলগা সোহাগ দেখানো পর্যন্ত ঠিক আছে,
তিন্নিকে বড় করার সমস্ত ঝুঁকিটা পোহালো কে? নন্দিতা ঝেঁঝে উঠল। মেয়েকে স্কুলে ভর্তি করা, কলেজের অ্যাডমিশন, মাস্টার খোঁজা, এই বিয়ের গোটা মার্কেটিং তুলছে কে? বাজার হাট করো, সেও আমি। ফার্নিচার পছন্দ করো, সেও আমি। নেমন্তন্ন লিস্টটাও আমাকে একা বসে করতে হবে। তিনি বসে বসে লেজ নাড়বেন। ও কি ভাষা নন্দু? চিন্ময় প্রতিবাদ করে উঠলেন। সেও তো করে। এই তো কবে যেন ফোনে কথা হচ্ছিল, ও বলল কোনো এক বন্ধুকে বলে রেখেছে তারা নাকি খুব বড় কেটারার। তুই বাবু শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস। নন্দিতার ঝাং করে মাথা গরম হয়ে গেল। সামান্য একটা কাজ মাথায় নিয়েছে কি নেয়নি, আদৌ কি করবে জানা নেই। 7-8 মাস আগে থেকে ঢেড়া পেটানো শুরু করে দিয়েছে। মাও যেন কেমন হয়ে গেছে আজকাল। শুভেন্দুর নামে কিছু বললেই গায়ে এমন ফোসকা পড়ে। অথচ এই মা নিজের চোখে দেখেছে একসময় ওই মানুষটাকে নিয়ে অহর্নিশি কি মানসিক যন্ত্রণায় ভুগেছে নন্দিতা। তখন তো মা শুভেন্দুর উপর হকরকগ্রস্ত ছিল। বাবা জামাই হয়েও একটি কথা বললেও মার কি বিরক্তি। পরে যখন মোটামুটি মিটমাট হয়ে গেল, মুখে মা এসো বসো করতো বটে, কিন্তু কোনোদিনই জামাই তার তেমন পেয়ারের হয়ে ওঠেনি। বাবা মারা যাওয়ার আগে কদিন লোক দেখানো ডাক্তার হাসপাতাল করল। অমনি চিন্ময়ী দেবী কলেজল। উফ, নাটকের লোকটা অভিনয় জানেও বটে, ঠিক বুঝেছে কোন সিনে ক্ল্যাপ পাবে। চিন্ময়ীকে মুখে কিছু বলল না নন্দিতা। এই বয়সে পৌঁছে আর ভালোও লাগে না। তবু একবার মনে হলো মাকে নতুন খবরটা শুনিয়ে দেয়। শুভেন্দু অফিস থেকে বাতিল এখন। বোঝা আরো দ্বিগুণ হচ্ছে নন্দিতার। কে জানে তাতে মার দরদ হয়তো উতলে উঠবে। মেজাজ ঠিক রাখা আরো কঠিন তখন। রন্টু টুকুসের জন্য আর অপেক্ষা করল না নন্দিতা। 2-4টে কথা বলে মিনিট 10 পর উঠে পড়েছে। সেলিমপুর বাস স্ট্যান্ডে এসে ট্যাক্সি ধরল একটা। জানলা দিয়ে ঢুকছে ফুরফুর করে হাওয়া। চৈত্রের শুরুতে শান্ত বাতাস এখন ভারী মোলায়েম। এতক্ষণ পর শ্রান্তি যেন দখল নিচ্ছে শরীরে। চোখ বুজে এলো, মার কথাগুলো বাজছে কানে, অবিরাম নেহায় পড়ছে বুকে। তুই বাপু শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস। নিন্দে? ওই মানুষ কি নিন্দে মন্দর যোগ্য? কত ছবি, কত টুকরো টুকরো ছবি, কোনোটা বিবর্ণ, কোনোটা ঝাপসা, কোনোটা বা চোখ ঝলসে দেয়, আবার কোনো ছবি গুহাচিত্রের মতো হৃদয়ে প্রথিত। কোটি বছর পরেও বুঝি তা মুছবে না। না, একটা ছবিও নন্দিতা মনে আনবে না। কেন সেদে সেদে কষ্ট পাবে? একটা মাত্র ভুল গোটা জীবনটাকে ছাড়খাড় করে দিল। কি দেখে নন্দিতা লোকটার প্রেমে পড়েছিল? রূপ, সুন্দর কথা বলার ক্ষমতা, নাটক সর্বস্ব মানুষটাকে নাটকে ভুলেছিল। এক আদন্ত উচ্চাসাহীন পুরুষ, 28 বছর আগে অ্যাকাউন্টস ক্লার্ক হয়ে জীবন শুরু। কেরানি অবস্থাতেই পূর্ণচ্ছেদ। অফিসে বসে নাটক লিখছে, দুমদাম অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এতদিন মালিক সহ্য করেছে, এই না ঢের। অথচ ইচ্ছে থাকলে কি উন্নতি করতে পারত না? নন্দিতার মতো লেখাপড়ায় অতি সাধারণ একটা মেয়ে যদি শুধু পরিশ্রমের জোরে 3 ধাপ উঁচুতে উঠতে পারে, আজ 9 করেও তার মাইনে 13,943। সেখানে শুভেন্দুর মতো চালাক চতুর লেখাপড়ার ব্রিলিয়ান্ট ছেলে কোথায় না পৌঁছতে পারত। নাটকে বা কি দিল শুভেন্দুকে? না যশ, না অর্থ। সেখানে তো সে এক কেনা নেই, বাসবৃন্দ বসু রায়ের স্যাটেলাইট। একটা সামান্য ফ্ল্যাট করবে, মাথা গোজার ঠাঁই, তাতেও ওই লোকটা কখনো। গর্ব করা হয়তো ভালো নয়, তবু এ কথা তো নিখাত সত্যি। সংসারে যেটুকু স্বাচ্ছন্দ্য এসেছে সবই নন্দিতার পয়সায়, নন্দিতার রক্ত জল করা খাটুনির বিনিময়। ফ্ল্যাট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, দামি দামি আসবাব কে কিনেছে? তারপরও শুনতে হয় তুই বাপু শুভেন্দুর একটু বেশি নিন্দে করিস। বিয়েটা টিকে রাখাই কি ভুল হয়েছিল? বিয়ে ভেঙে চলে এলে হয়তো এই আফসোসটা থাকতো না, অহরহ হুল বিত্ত না বুকে। অবশ্য সম্পর্কের আর কাছেই বাকি এক বিছানায় পাশাপাশি 2টো কফিন হয়ে শুয়ে থাকা ছাড়া। হয় বরফ, নয় আগুন। এছাড়া আর কি টিকে আছে তাদের মধ্যে? তুষের আগুন বুকে নিয়ে ফ্ল্যাটের দরজায় বেল বাজিয়েছিল নন্দিতা। ভেতরে ঢুকেই হৃদয় জুড়িয়ে গেল। সোফায় কেউ? শোনক না? বিগলিত গলায় নন্দিতা বলল।
তুমি কতক্ষণ? এই তো অফিস থেকে। তিন্নি, ওকে খাইয়েছিস কিছু? সব হয়ে গেছে, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। নন্দিতা কয়েক পা এগিয়ে এলো, এত কাছে নয় যে সৌনক তাকে বেশি গায়ে পড়া ভাবে, আবার এত দূরেও নয় যাতে গলা তুলে কথা বলতে হয়। বিয়ের আগে থেকেই শাশুড়ির সম্পর্কে সৌনকে যেন একটা সম্ভ্রম জাগে। স্বরে স্নিগ্ধতা এনে বলল, তোমরা দুজনে ঘরে বসে আছো কেন? এমন সুন্দর সন্ধে, বাইরে চমৎকার হাওয়া দিচ্ছে। আমি তো কখন থেকে কথাটাই বলছি তন্নিষ্ঠাকে। সৌনক কথাটা টেনে নিল। বললাম, চলো গঙ্গার পাড়ে একটা রাইড দিয়ে আসি। কতদিন স্কুপে আইসক্রিম খাইনি। সত্যিই তো, যাচ্ছিস না কেন? তন্নিষ্ঠার শরীর মুচড়ল। আমার ভাল লাগছে না মা, এমন দিনে ঘরেই বা খারাপ কি? যা খুশি কর বাবা। নন্দিতা ভেতরে এলো। তাদের এই ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিং এর জায়গাটা মোটামুটি মন্দ নয়, এলটাই। এই শেপই নন্দিতার পছন্দ। এতে খাওয়ার জায়গার প্রাইভেসিটা বজায় থাকে। শোয়ার ঘর দুটো মোটামুটি চলনসই। দুটো বাথরুম আছে ফ্ল্যাটটায়, একটা মনোরম পূবখুনি, বেলকনি। সব মিলিয়ে ফ্ল্যাটটা নন্দিতার পরিবারের জন্য যথেষ্ট। নন্দিতার অবশ্য একটা সূক্ষ্ম বেদনা আছে। এই ফ্ল্যাটটা 810 স্কোয়ার ফিট, রন্টুদেরটা 840। শর্মিলা বলে 850। এইটুকু তফাতে কিছু আসে যায় না, তবুও। ঘরে ঢুকে নন্দিতার কপাল কুঁচকে গেল। শুভেন্দু চেয়ার টেবিলে বসে কিসব ছাইপাশ লিখছে, মগ্ন ভঙ্গি, হাতে সিগারেট, পাশে দুখানা মোটা মোটা ডিকশনারি। একদম টেবিলের কাছটিতে এসে নন্দিতা বলল, তুমি এখানে বসে ছেলেটাকে একটু অ্যাটেন্ড করছো না? সুমিত মাথা না তুলেই বলল, ওরা দুজনে কথা বলছে, ওখানে আমি গিয়ে কি করব? সে বুদ্ধি ঘটে থাকলে তুমি তো তুমি হতে না। ছেলেটাকে কি খাইয়েছে শুনি? কি খাওয়াবো? ও ছেলে তো চা কফি কিছুই খায় না, তাও আমি তো জোর করে সিঙ্গারা রসগোল্লা নিয়ে এলাম। নন্দিতা মরমে মরে গেল। সিঙ্গারা? তুমি ওকে শুধু সিঙ্গারা খাইয়েছ? সঙ্গে রসগোল্লাও দিয়েছি। শুভেন্দু নিরুত্তাপ। তোমার সিঙ্গারা রসগোল্লা টেবিলে রাখা আছে। নিকুচি করেছে। উত্তরোত্তর মেজাজ চড়ছিল নন্দিতার। অনেক কষ্টে স্বর নামিয়ে রাখছে। রোল, প্যাটিস কিছু এনে দিতে পারোনি? প্যাটিস ফিনিশড। আর ঝন্টুর দোকানের রোল ইচ্ছে করে আনিনি। বেটা কিসের না কিসের মাংস দেয়। শুভেন্দু লেখা থামিয়ে নন্দিতার দিকে তাকিয়েছে, একটু হেসে বলল, অত কিন্তু কিন্তু করছো কেন? ও তো আজ বাদে কাল বাড়ির লোকই হয়ে যাচ্ছে। আমি তো ওকে সিগারেটও অফার করতাম, সেটাও তো খায় না। ঠিকঠাক জবাব আসছিল না নন্দিতার ঠোঁটে। দাঁতে দাঁত চেপে বলল, সবাই তো আর তোমার মতো নেশারও নয়। সিগারেট, চা, শ্রাদ্ধের নাটক। আবার নাটক নিয়ে পড়লে কেন? শুভেন্দুর স্বরে কৌতুকের ভাব উবে গেছে। যাও না, ও ঘরে তোমার জামাইয়ের গলা জড়িয়ে ধরে বসে থাকো। এই হচ্ছে ভাষা? টেপ করে রাখলে নন্দিতা গোটা বিশ্বকে শুনিয়ে দিতে পারে শুভেন্দু কত সুসভ্য ভদ্রলোক। মুখোশটাই দেখে সবাই, মুখটা চেনে না। আহত ফণিনীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ শ্বাস ফেলল নন্দিতা। তারপর বেরিয়ে এলো ঘর ছেড়ে। ঈষৎ ফাঁক হয়ে যাওয়া পর্দা সুচারুভাবে টান করে দিল। চেষ্টাকৃত মন্থর পায়ে ড্রয়িং রুমে এসেছে। অফিসের কি এক গল্প করছে সৌনক, বলতে বলতে হাসছে, ভ্রুভঙ্গি করে শুনছে তন্নিষ্ঠা। কাহিনী শেষ করে সৌনক নন্দিতার দিকে ফিরল। সহজ গলায় বলল, আপনাকে আজ খুব টায়ার্ড লাগছে? হ্যাঁ, ইয়ার এন্ডিং এর মুখ। নন্দিতা মাথা দোলালো। বিথিকাদি কি খবর? মা তোফা আছে, খুব ডিউটি করে বেড়াচ্ছে। সেই ওল্ড এজ হোম? বিথিকাদি সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন। সৌনক কাঁধ নাচালো। ওল্ড এজ হোম বললেও কিছু ভুল হয় না। এই হচ্ছে অন্তকরণ। অর্থবান ডাক্তার গৃহিণী হয়েও কাজের মধ্যে ডুবে থাকে বিথিকাদি। কাজ খুঁজে নিয়ে ডুবে থাকে। শর্মিলাদের মতো শুধু বরেরটি খেয়ে শুয়ে বসে মোটায় না। সপ্রশংসর চোখে নন্দিতা বলল, বিথিকাদিকে দেখে আমার ভারী শ্রদ্ধা হয়। আজ কোন হোমে গেছেন বিথিকাদি?
মাসি মেশোর হোম। নন্দিতার বোধগম্য হলো না। সেটা কোথায়? সল্ট লেকে। মাসি মেশো মানে আমার মার মাসি মেশো। মেশো আমার দাদু হাইকোর্টের জাজ ছিলেন। নামও বোধহয় শুনে থাকবেন, জাস্টিস দেবেন্দ্র বিজয় গুহ। হ্যাঁ হ্যাঁ, শুনেছি যেন। নন্দিতা ঝপ করে মাথা নেড়ে দিল। দাদুর এখন একটু ডাউন ফেস। গত মাসে ছোট একটা স্ট্রোক হয়েছিল, এখন সামনেছেন মোটামুটি, তবে তার দেখভাল করা। আমার মাসি দিদু আবার অ্যাকিউট হাঁপানির পেশেন্ট। ছেলেমেয়েরা কোথায়? ছেলে একটি, রমেন মামা। তিনি আছেন ভ্যাঙ্কুভারে, ওখানেই সেটেলড। আহারে, দাদু দিদার তো তাহলে এখন খুব কষ্ট। কষ্ট বলে কষ্ট, সাফারিংস ডিউ টু ওল্ড এজ, থাউজেন্ডস অফ কমপ্লিকেশনস। শরীর চলে তো মন অচল, মন তাজা থাকলে শরীর বিক্রয়। বেচারাদের কেউ নেই দেখাশোনা করার। মার মনটা একটু বেশি সফট, তাই মাই ছুটছে। তনিষ্ঠা ফস করে প্রশ্ন করে বসল, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউর রমেন মামা? তিনি বাবা মার জন্য কি করছেন? টেলিফোনে খবর নেয়, রেগুলার ডলার পাঠায়। দাদু মেশো অবশ্য সলিড পার্টি। শুধু ডলার আর টাকা দিয়ে কি বার্ধক্যের একাকিত্ব ঘোচে? হোয়াট এলস হি ক্যান ডু? এটা নিশ্চয়ই আশা করা লজিক্যাল হবে না তিনি অ্যাট হিজ প্রাইম এজ অফ পলিটিক্সে তার স্টাবলিশ ক্যারিয়ার ছুঁড়ে ফেলে পাত্তারে গুটিয়ে দেশে ফিরে আসবেন। দ্যাট টু ইউ, সেই বাবা মার জন্য যারা কদিন বাঁচবেন তার সার্টিনিটি নেই। পলকের জন্য নন্দিতার বুক হিম। কল্প চোখে নিজে বার্ধক্য দেখতে পেল যেন। পরক্ষণে অনাগত ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে ফেলেছে। ঠিকই তো, ক্যারিয়ার গড়তে গেলে মানুষকে কিছুটা নিরাবেগ তো হতেই হয়, হয়তোবা নিষ্ঠুরও। দেশে থেকেই বা কটা ছেলে মেয়ে বাবা মাকে দেখে। সন্তানকে মানুষ করে দিয়েছি বলে সন্তানও বাবা মার কাছে চিরতরে দায়বদ্ধ হয়ে গেল। ও ভাবনার বোধ হয় কোনো মানে হয় না। তন্নিষ্ঠা তবু তর্ক করে চলেছে, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না শোনক। আমার মনে হয় প্রতিটি ছেলে মেয়ের বাবা মা বা বলতে পারাও তার প্রতিপালকদের প্রতি একটা কর্তব্য থাকা উচিত, অন্তত when they are in old age, মানে অসহায়। এটা ডিবেটেবল সাবজেক্ট। বুড়ো হলেই মানুষ নিজেকে অসহায় ভাববে কেন? মনের একাকিত্ব ঘোচানোর 1001টা রাস্তা আছে। চীনে তো বুড়োরা নিজেদের এঙ্গেজ রাখার জন্য কমিউনিটি সার্ভিস করে। নিজেকে বুড়ো না ভাবলেই লাটা চুকে যায়। এখন সেকেন্ড পয়েন্ট আসছে ফিজিক্যাল অসহায়তা। হ্যাঁ, এই প্রবলেমটা আসতেই পারে, শরীরের নর্মাল ওয়্যার অ্যান্ড টেয়ার। এবং ছেলে মেয়েদের তখন ফাংশনটা কি? নিতান্ত অমানবিক না হলে তারা অবশ্যই ভাববে, করবে, বাট উইদিন দেয়ার লিমিটেশন। পৃথিবীটা যেমন তার বাবা মার তেমনি তারও বটে। সেখানে তার কিছু হোপস অ্যান্ড ড্রিমস আছে, তার কিছু প্রমাণ করার আছে, অ্যাচিভ করার আছে। এগুলো ভুলে গেলে চলবে কেন? জীবনের 3টে স্টেজ আছে। আমি বড় হচ্ছি, আমি অ্যাচিভ করছি, আমি ফুরিয়ে যাচ্ছি। আমার বাবা মা ফুরিয়ে যাচ্ছে বলে আমি চাকরি বাকরি সব ছেড়ে সারাক্ষণ তাদের পাশে গালে হাত দিয়ে বসে রইলাম, এতে কি পৃথিবী একচুল এগোবে? অর্থাৎ পৃথিবীকে এগোনোর জন্য সেন্টিমেন্ট ইমোশন সব মুছে ফেলো, তাই তো? তন্নিষ্ঠা তবু বেঁকে আছে। ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসবে না, তাদের সেন্টিমেন্ট ইমোশনস থাকবে না, এ কথা আমি কখন বললাম? ফর এক্সাম্পল বলি, আমার বাবার প্রেশার আছে, জানোই বোধ হয়। মার সুগার লেভেলও একটু হাই। কিন্তু তা বলে আমি যদি আজ কলকাতার বাইরে একটা অফার পাই, বাবা মার কি হবে ভেবে আমার সেটা স্যাক্রিফাইস করতে হবে? আর যদি যাই, তাহলে কি ধরে নেওয়া হবে আমি বাবা মাকে ভালোবাসি না? সৌনকে যুক্তি জালে ক্রমশ আচ্ছন্ন নন্দিতা। তার বিতর্ক প্রতিভা দেখে বিমুগ্ধ। তার মধ্যে সৌনকের কথায় কি যেন ইঙ্গিত পেয়ে গেছে। জিজ্ঞাসা করল, তুমি বাইরে কি কোনো অফার পেয়েছো? নট টিল নাও, অ্যাপ্লাই করেছি অনেক, অল্প স্বল্প রেসপন্স আসতে শুরু করেছে। কোন সাইডে তোমার যাওয়ার ইচ্ছে? চয়েস নেই, ওয়েস্ট নর্থ সাউথ যে কোনো সাইড। এখানেও যদি বেটার চান্স পাই, এখানেও থেকে যেতে পারি। সৌনক নরম করে হাসল। যেখানে আমি বেশি দাম পাবো, আই শ্যাল বিলং টু দ্যাট প্লেস। অর্থাৎ ইউ ওয়ান্ট টু বি সেটেলড।
হোয়াই নট? সৌনক আর তনিষ্ঠায় আবার তর্ক বেঁধেছে, চলছে। আর একটুক্ষণ বসে থেকে ঘরে এলো নন্দিতা। অ্যাটাচ বাথরুমে ঢুকেছে, শাওয়ার খুলে স্নান করলো ভালো করে। বেরিয়ে দেখলো গভীর মনোযোগে অভিধান উল্টাচ্ছে শুভেন্দু। ফর 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 করে অনেকগুলো পাতা উল্টে গেল। শব্দ খুঁজছে, নাটকের অনুবাদ চলছে নির্ঘাত। খেটে খুঁটে করে দেবে, বাসবৃন্দ বসুরায় সেটি লুফে নিয়ে মঞ্চস্থ করবে। 1 পয়সা পারিশ্রমিক জুটবে না। একেই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। সৌনক কখন যেন চলে গেছে। তন্নিষ্ঠাও মনে হয় নিজের ঘরে। নন্দিতা অন্ধকার বেলকনিতে এসে দাঁড়ালো। কম্পাউন্ডের গেটের ধারে রাধাচূড়া গাছটা ছেয়ে গেছে ফুলে। 3 তলা থেকে দেখছে নন্দিতা। তিন্নি আর সৌনক মিলবে বেশ, দুজনেই খুব তর্কবাগীশ। তবে সব সময় তর্ক করাটাও ভালো নয়, শেখাতে হবে তিন্নিকে। মা! মেয়ের ডাকে ফিরে তাকালো নন্দিতা। কখন যেন চুপি সারে তন্নিষ্ঠা তার পাশে এসে দাঁড়িয়েছে, মুখে কেমন মেঘের আভাস। এই বসন্তেও? নন্দিতা কোমল স্বরে জিজ্ঞেস করল, কিরে তিন্নি? আমি বিয়ে করব না মা। সে কি রে, কেন? আমার তোমাদের ছেড়ে থাকতে ভালো লাগবে না। দূর পাগলি, বিয়ের পর দেখবি উল্টো হয়ে গেছে। আমাদের কাছে এসে 2 দিন থাকলে তখন হাঁপিয়ে উঠবি। আমায় ছেড়ে তোমরা থাকতে পারবে তো মা? তুমি, বাবা? হঠাৎ কথাটা যেন অন্যরকম ভাবে প্রবেশ করলো নন্দিতার কানে। যেন নন্দিতা শুনল, আমি ছাড়া তোমরা থাকতে পারবে তো মা? সত্যি তো, মেয়ে চলে গেলে তার আর শুভেন্দুর মাঝে সেতুটাও তো মিলিয়ে যাবে। তখন তারা পাশাপাশি থাকবে কি করে? নন্দিতার ভেতর থেকে কেঁপে উঠল। প্রকাণ্ড ক্লাসরুমের বেঞ্চে সরিয়ে নেওয়া হয়েছে আজ। তাদের স্থান নিয়েছে গোটা আষ্টেক বড়সড় টেবিল। কোনো টেবিলে আকর্ষণীয় বৈজ্ঞানিক মডেল, কোথাও চলছে বিজ্ঞানের খেলা। প্রতিটি মডেল সযত্নে বানানো। আগ্নেয়গিরি খুদে প্রতিরূপ, বিভিন্ন জটিল যৌগের পারমাণবিক গঠন প্রণালী, নক্ষত্রের জন্ম মৃত্যু, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। খেলাগুলো বেশ মজাদার। কঙ্কাল ভকভক সিগারেট টানছে, বরফ খসে আগুন জ্বালানো হচ্ছে কাঠে, গপাগপ চলছে আগুন খাওয়া। দেখাচ্ছে কয়েকজন সদ্য কৈশোর উত্তীর্ণ ছেলে মেয়ে মডেলগুলো ব্যাখ্যা করতেও তাদের বিপুল উৎসাহ। ঘরে অবশ্য দর্শক তেমন একটা বেশি নেই। মাঝে মাঝে অলস মেজাজে ঢুকছে কিছু তরুণ তরুণী। 1-8 জন বয়স্ক মানুষও পা রাখছে কখনো সখনো। ব্যাস, এক একটা টেবিলের সামনে থমকে দাঁড়াচ্ছে তারা, দেখছে শুনছে, বেরিয়ে চলে যাচ্ছে। বিজ্ঞান প্রদর্শনীতে কারোরই বিশেষ মন নেই। একটু পরেই অডিটোরিয়ামেও গান বাজনার আসর বসবে, সেদিকেই সকলের এখন আগ্রহ বেশি। ঘরের এক পাশে ডায়াস। হঠাৎ এক দাড়িওয়ালা যুবক আবির্ভূত হলো সেখানে। উচ্চস্বরে হাঁক মারতে শুরু করলো, আসুন আসুন, দেখে যান দেখে যান, গণেশবাজির খেলা দেখে যান, জয় হনুমানজির খেল দেখে যান, আমার বাচ্চা ইঁদুরের খেলা দেখে যান। বলতে বলতেই কাঁধে ঝোলা ব্যাগ থেকে গোটা কয়েক মূর্তি বার করে ফেলেছে যুবক। পটাপট টেবিলে সাজিয়ে ফেলল। খেলা দেখানো বন্ধ করে ছুটে এলো এক কিশোরী। একটা দুধের ক্যান ধরিয়ে দিল যুবকের হাতে, সঙ্গে মধুপর্কের বাটি। যুবকের আহ্লাদেই হোক কি কৌতূহলেই হোক, বেশ কিছুটা সাড়া জেগেছে। ডায়াসের সামনে এখন ছোট্ট ভিড়। 3 মূর্তিকে দুধ খাওয়াতে শুরু করলো যুবক। গণেশের সুরের মুখে দুধের বাটি ধরল, শুরুর দুধ সাবার, আবার হনুমান খাচ্ছে, তারপর ইঁদুর। সঙ্গে সঙ্গে চলছে যুবকের গলা, কখনো চড়াই উঠছে, কখনো খাদে নামছে। লাগ বাবা লাগ, ভেলকি লাগ, মাদারেকা খেল দেখো, আমার জব্বর ভেলকি দেখো, এমন খেলা আর পাবে না, দিয়ে যাও সব 4 আনা 4 আনা। ভিড়ের পিছনে দাঁড়িয়ে তন্নিষ্ঠা বড় বড় চোখে অভিমন্যুকে দেখছিল। কি আমল বদলে গেছে ছেলেটা, সত্যি যেন এক ম্যাজিশিয়ান। এতটুকু জড়তা নেই, মুখ চলছে, হাত চলছে। সেদিনের সেই শান্ত শান্ত ভঙ্গি পুরোপুরি উধাও। খেলা দেখানো শেষ। ঋজু স্বরে এবার দুধ পানের রহস্য বোঝাতে শুরু করেছে অভিমন্যু। বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করছে প্রাঞ্জল ভাষায়। ক্ষণপূর্বের খ্যাপামির আর কণামাত্র চিহ্ন নেই। বহুরূপী নাকি? তন্নিষ্ঠার পাশটিতে একদা কলেজ সহপাঠী শ্রেয়সী। চোখ ঘুরিয়ে শ্রেয়সী বলল,
এই নির্ঘাত কোনো কলেজের কোচি লেকচারার, বক্তৃতার কায়দাটা দেখ। অন্য পাশ থেকে মধুরিতা বলল, চেহারাটা কিন্তু দারুণ, হেভি সেক্সি। একেই রাফ অ্যান্ড টাফ বলে না রে? আমরা এরকম একটা টিচার পেলাম না, সব গুড্ডা সুড্ডা পার্টি। তোর খুব পছন্দ মনে হচ্ছে, জানা গিয়ে আলাপ করে আয়। শ্রেয়সী চোখ টিপল। তোকে স্পেশাল কেয়ার নিয়ে দুধ পান বোঝাবে। ভাষণ থেমেছে। বক্তা হঠাৎ জটলা ছেড়ে এদিকেই আগুয়ান। তন্নিষ্ঠার সামনে এসে একগাল হাসল। তুমি এখানে? তন্নিষ্ঠা অপাঙ্গে দুই বান্ধবীর ভেবলে যাওয়া মুখ দুটো দেখে নিল একবার। মুচকি হেসে বলল, আমি তো আসবই, এটা আমার কলেজ। তুমি এখানে ভিড়লে কোত্থেকে? আমার এক পাড়ার দাদা, তার এক ভাইজি এখানে পড়ে, এই কলেজের প্রেসিডেন্ট সেই দাদাটির। ও এক জটিল ইকুয়েশন। যাকগে, আমার বিজ্ঞান মঞ্চে প্রোগ্রাম কেমন লাগলো? তনিষ্ঠা বান্ধবীদের দেখিয়ে দিল। এদের জিজ্ঞাসা করো। এ হলো শ্রেয়সী বসু, আর এই মধুরিতা চকলাদার। সরি, এখন তো চেঞ্জ হয়ে কি জানো রে? রাহা। মধুরিতা বোকা বোকা মুখ সপ্রতিভ করার চেষ্টা করল। আপনি? আমি অভিমন্যু, হাটে বাটে ঘাটে ভেলকি দিয়ে খেয়ে বেড়াই। পুরো নাম অভিমন্যু ভেলকি বাবা। তনিষ্ঠা বলে উঠল, অভিমন্যু গন্ধ বাবা নয় কেন? হ্যাঁ, তাও বলতে পারো, তবে ওর পরিচয়টা এখানে ঠিক খাটে না। মধুরিতা শ্রেয়সী কিছুই বুঝতে পারছে না, চোখ চাওয়াচাই করছে। তনিষ্ঠা চোখ টিপে বলল, অভিমন্যু একজন মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পারফিউমের বিজনেস। ওমা তাই? শ্রেয়সী মুগ্ধ চোখে তাকালো। কি কিউট! কি পারফিউম বানান আপনি? না না, সে বলার মতো কিছু নয়। অভিমন্যু যেন অস্বস্তি বোধ করল। এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে তনিষ্ঠাকে বলল, তুমি কি এখন আছো কিছুক্ষণ? 7:30 8টা পর্যন্ত তো আছি। তনিষ্ঠা কবজি উল্টে ঘড়ি দেখল। তাসের দেশটা দেখব, ব্রত গোস্বামীর আবৃত্তিটা শুনব। তোমার কি প্রোগ্রাম? এক্ষুনি তল্পিতল্পা গোটাবে? 6টা অবধি আছি। দেখি, বিজ্ঞানের যুগে কেউ যদি একটু বিজ্ঞান সম্পর্কে ইন্টারেস্ট দেখাতে আসে। অভিমন্যুর পরনে জিন্স আর হালকা গেরুয়া রং পাঞ্জাবি। হাত দুটো পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল, তুমি তাহলে এখন অডিটোরিয়ামে থাকবে? কেন? অভিমন্যু আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে ঘরের ও প্রান্ত থেকে তার এক অনুচর ডাকছে তাকে। দ্রুত পায়ে চলে গেল সেদিকে। ঘরের বাইরে বেরিয়ে এসেই দুই বান্ধবী ঝাঁপিয়ে পড়েছে তন্নিষ্ঠার উপর। খুব, এ দারুণ চুক্তি দিলি। কিসের চুক্তি? আহা নেকু, বুঝি না যেন কেন তুই এইদিকে আমার দিকে নিয়ে আনলি? শিখিয়ে পড়িয়ে রেখেছিলে বুঝি? অবাক হওয়ার ভান করলো কেন? কদিন ধরে চালাচ্ছিস? এই না না, বিশ্বাস কর। তন্নিষ্ঠা দুহাত তুলে দিল। ছেলেটাকে আমি জাস্ট চিনি। ইউনিভার্সিটির ক্লাসমেট মালবিকার বিয়ে হলো গত মাসে, ওখানেই আলাপ। মালবিকার বরের বন্ধু। ওসব ঢপ তুই অন্যকে দিস। মধুরিতার চোখে ব্যঞ্জনা ফুটে উঠল। আমি এখন ছেলেদের চোখ দেখলে বুঝতে পারি, ওই চোখের ল্যাঙ্গুয়েজই আলাদা। 6 বছর হলো বিয়ে হয়েছে মধুরিতার। সে এখন নিজেকে পুরুষ চরিত্র অভিজ্ঞা ও রমণী বলে মনে করে। তনিষ্ঠা একবার ভাবলো তার বিয়ে স্থির হয়ে যাওয়ার কথাটা বলে দেয় বন্ধুদের। সেই মধুর বিয়ের পর আজ আবার এই প্রথম দেখা বন্ধুদের সঙ্গে। সৌনক বৃত্তান্ত এরা কিছুই জানে না। থাকবে, শুনলে বেচারাদের এরকম একটা টোটকা খোরাকে জল পড়ে যাবে। মজা করে বলল, তোর তো এখন একজনেরই চোখের ল্যাঙ্গুয়েজ জানার কথা মধু। সব ছেলের চোখের ভাষা বোঝা তুই শিখলি কোত্থেকে? জানিস না, বিয়ে হলে থার্ড আই গজায়। সেই চোখে তুই পরপুরুষ দেখিস? সায়ন্তনকে ডজ মেরে খুব চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, যেতেই পারি। মধুরিতা সিঁথিতে আঙ্গুল ঠুকল। এটাকে অ্যাপারেন্টলি রেড সিগন্যাল বলে মনে হয়, আসলে এটাই গ্রিন সিগন্যাল। আমি এখন পূর্ণ স্বাধীন, বিপদ আপদের কোনো চান্স নেই। আই মধু থাম, তনু ট্র্যাপে পা দিস না। বুঝছিস না, ও কায়দা করে লাইন ঘুরিয়ে দিচ্ছে। শ্রেয়সী চিমটি কাটল তন্নিষ্ঠাকে। তনু, খুলে বল না বাবা কেসটা। বিশ্বাস কর, কিচ্ছুই নেই। ইচ্ছে করে কথাটায় একটু ঢেউ খেলে দিল তন্নিষ্ঠা।
যাতে রহস্যটা খুলেও না খুলে, অথবা রহস্যহীনতা একটা মোড়কের আস্তরণে থেকে যায়। সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল তার এই দুই বান্ধবী কলেজ ছাড়ার পরও বিশেষ বদলায়নি। কলেজে এদের ধারণা ছিল ছেলে আর মেয়েদের বুঝি একটাই সম্পর্ক, খাদ্য খাদক বা ঘি আগুন এগোছে। কলেজে ছেলেদের থেকে একটু দূরে দূরেই থাকতো এরা। মানসিকভাবে শ্রেয়সী এখনো এগোতে পারেনি। মধুরিতা বিয়েও হয় না। বিয়ে পাশ করেই দুজনে লেখাপড়া ছেড়ে দিয়েছে। আর একটু এগুলো কি এদের দৃষ্টিভঙ্গি বদলাতো? মনে হয় না। সম্ভবত এদের রক্ষণশীলতার বীজ বাড়িতেই পোতা আছে। প্রতি পদে এদের স্মরণ করে দেওয়া হয়েছে তুমি মেয়ে। সম্ভবত কেন? নিশ্চয়ই। ভাগ্যিস তন্নিষ্ঠা ওইরকম কোনো পরিবারে জন্মায়নি। মানসিক খিচখিচ সত্ত্বেও এই বন্ধুদের সঙ্গ ভালো লাগছিল তন্নিষ্ঠার। দীর্ঘ অদর্শনের পর সাক্ষাৎটাই একমাত্র কারণ নয়, ফেলে যাওয়া কলেজটাও কেমন অনুঘটকের কাজ করছে। এই করিডোরেই তো কেটেছে কত উচ্ছ্বাসময় দিন। ওই ছোট্ট ঘরটায় অনার্সে ক্লাস হতো, সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ার সময়। একদিন ক্লাসরুমে দরজা ভেজিয়ে জয়ন্ত সিগারেট ধরিয়েছিল। তার হাত থেকে কেড়ে নিয়ে জোর একটা টান দিয়েছিল তন্নিষ্ঠা। সঙ্গে সঙ্গে কি কাশি! এবং ঠিক সেই সময় দরজা ঠেলে উর্মিলা ম্যাডাম। ক্যান্টিন, অফিস লন, কমন রুম, কোথায় যে সোনালি মুহূর্তের কুচি ছড়ানো নেই। আজ রবিবার, তবু কলেজ বেশ জমজমাট। 3 তলা বিশাল বিল্ডিংয়ে প্রায় প্রতিটি আনাচে কানাচে তরুণ তরুণী। সবাই প্রায় অচেনা মুখ, বর্তমান ছাত্রছাত্রী। হঠাৎ হঠাৎ ঝিলিক দিয়ে যায় এক আধটা পরিচিত প্রাক্তনী। দাঁড়িয়ে পড়ে কুশল বিনিময় করে, কিংবা মৃদু হেসে চলে যায় পাশ কাটিয়ে। দোতলার অডিটোরিয়াম গেটেই সবচেয়ে জমাট ভিড়। অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তন্নিষ্ঠারা অডিটোরিয়ামের দিকে এগোচ্ছিল। সামনে তন্ময়। গটগট হেঁটে আসছিল তন্ময়। তন্নিষ্ঠাদের দেখে থেমে গেল, চোখ পিটপিট করে বলল, কিরে, তোরা এসে একটা গ্রুপ তৈরি করে নিয়েছিস? তন্ময় ব্যাচেরই ছেলে, তবে অনার্সের নয়। পাশের ক্লাসে দেখা হতো মাঝে মাঝে। ইউনিয়ন করার সুবিধায় ক্লাসের প্রায় সব ছেলে মেয়ের সঙ্গে মোটামুটি হৃদ্যতা ছিল তন্ময়ের। তন্নিষ্ঠা হেসে বলল, আমাদের ব্যাচেরা কাউকে তো দেখছি না। আছে কয়েকজন হলে, বেশিরভাগই অফ, যে যার ধান্দায় ঘুরছে আর কি। তুই করছিস কি এখন? আর্মস কালেক্ট করছি। তন্নিষ্ঠা হকচকিয়ে গেল। মধুরিতা পাশ থেকে আমতা আমতা করে বলল, মানে? যুদ্ধ লড়ার প্রস্তুতি নিচ্ছি, বেকারের বিরুদ্ধে। বুঝলাম না। তোরা বুঝবে কি করে? সব তো বিয়ে করে করে বরের কোর্টে দাঁড়িয়ে যাচ্ছিস। মেজাজে একটা সিগারেট ধরিয়ে ফেলল তন্ময়। আমাদেরও তো বউ ধরার জন্য কোর্ট তৈরি করতে হবে নাকি? খালি ভাট বকা অভ্যাস। করছিসটা কি বল না? লঘু ধমক দিল তন্নিষ্ঠা। গ্র্যাজুয়েট হওয়ার পর ভর্তি হয়েছিলাম পাইন কলেজ অফ ফার্দার এডুকেশনে। সেখানে প্রথমে একটা 6 মাসের ম্যানেজমেন্ট কোর্স করে ফেললাম, চাকরি হলো না। তারপর করলাম 6 মাসের কম্পিউটার কোর্স, তাতেও কিছু হলো না। তারপর 3 মাস টাইপ, এক অবস্থা। তারপর আবার 6 মাস কম্পিউটার শিখতে চেয়েছিলাম, বাবা জুতো দেখালো। আবার একটা কোর্সে জুতে গেলাম, সস্তার, পাবলিক রিলেশনস। একটা শ্বাস ফেলল তন্ময়। শুধু অস্ত্রশস্ত্র জোগাড় করে যাচ্ছি, চালানোর স্কোপ পাচ্ছি না। চাকরির লটারিটা শালা কিছুতেই উঠছে না। মার্কেট কি ডাউন মাইরি? পলকের জন্য শুভেন্দুর মুখটা মনে পড়ল তন্নিষ্ঠার। ভিআর এর চিঠি পেয়ে বাবা ভেতরে ভেতরে এত ভেঙে পড়েছে, শতেক বাহানা দেখিয়ে অনবরত অফিস ডুব মারছে এখন। রোজ মার সঙ্গে খটাখটি, ভাল লাগে না। তনিষ্ঠা একটু বিরস করাতেই তন্ময়কে বলল, খুব তো ইউনিয়ন করতিস, এখন তো দাদারা কি বলে? সেখানে আমার থেকে অনেক সরেস মালবড়ি ফেলে বসে আছে, এন্ট্রি দিতে পারছে না। তাও আমি অবশ্য এমএলএর দরজায় ইট পেতে রেখে এসেছি। তবে লাইন পৌঁছতে পৌঁছতে তন্ময় শিকদার বুড়ো ভাম হয়ে যাবে। এখন আমি একটা নতুন ফ্রন্ট খুলছি, জ্যোতিষ। এটা না লাগলে হোমিওপ্যাথি ট্রাই নেব, সেটাও না লাগলে অন্য একটা বিজনেস, অটো কিনে চালাবো। তন্ময় হা হা হাসছে। হাসিতে আনন্দের চেয়েও ব্যঙ্গ বেশি, সঙ্গে যেন হাহাকারে কণাও মিশে আছে। মলিন টি শার্ট পরা তন্ময় একদা বান্ধবীদের পার হয়ে গেল। খানিক দূরে গিয়ে কথা ছুড়ল আবার,
অটোটা যদি কিনে ফেলি তোদের একদিন ফ্রি চড়িয়ে দেব। তন্ময় চলে যাওয়ার পর একটুক্ষণ নীরব তিন বান্ধবী। একটু পরে শ্রেয়সী মুখে চুকচুক শব্দ করল, বেচারা। মধুরিতা বলল, শুধু বেচারা নয়, বলো আহা বেচারা। মনে আছে কি দাপটের লেকচারে দিত ক্লাসে? স্যারদের অবলীলায় বলতো, একটু বাইরে গিয়ে দাঁড়ান তো, মিনিট দশকের একটা ছোট্ট সেরে নেই। মধুরিতা বাকভঙ্গিতে একটু হাসি পাচ্ছিল না তন্নিষ্ঠার। তন্ময়ের মরিয়া লড়াই দেখে বিষণ্ণ বোধ করছিল। আগামী দিন বুঝি আরো ভয়ঙ্কর। সৌনকের সঙ্গে বিয়ে হয়ে গেলেই কি মুশকিল আসান। জন্ম থেকে মাকে চাকরি করতে দেখছে তন্নিষ্ঠা। অচেতনই সেই ছবিটার মাথায় গাঁথা থাকে সর্বক্ষণ। চাকরির সম্পর্কে উদাসীন হয়ে থাকার কথা তন্নিষ্ঠা ভাবতেই পারে না। তার কপালেও কি চোখ জুটবে কি? শ্রেয়সী চিমটি কাটছে তন্নিষ্ঠাকে, চাপা স্বরে বলল, এই তনু, তোর অভিমান্যু আসছে। তন্নিষ্ঠা এদিক ওদিক তাকালো, দেখতে পেল না। বলল, কই, কোথায়? ওই তো করিডোরের এন্ডে, কাকে যেন খুঁজছে, বোধহয় তোকেই। সত্যিই তো, এই তো অভিমান্যু। তার হাই পাওয়ার চশমা পরা চোখ করিডোরের ছেলে মেয়েদের মাঝে ইতিউতি ঘোরে যেন। তনিষ্ঠা ঈষৎ বিরক্ত হলো। বন্ধুদের ভুল ধারণাটাকে সত্যি প্রমাণ করার জন্য এত কেন ব্যস্ত হয়ে পড়েছে অভিমান্যু? ভেবেছিল মুখ ঘুরে চলে যাবে, তার আগেই অভিমান্যু পৌঁছে গেছে। মুখে দেতো হাসি নেই, বরং যেন গম্ভীর। একটু অসহিষ্ণুভাবেই বলল, তোমাদের কলেজটা তো যাচ্ছে তাই? চোখ সরু করে তাকালো তন্নিষ্ঠা। কেন, কি হলো? সেই দুপুর 12টা থেকে আমার ছেলে মেয়েরা একটানা শো করে যাচ্ছে। তাদের সামান্য একটা টিফিনের ব্যবস্থা পর্যন্ত করা হবে না। দুবার কেটলি ঘুরিয়ে নিয়ে চলে গেল, ব্যাস। তন্নিষ্ঠা অপ্রস্তুতির এক শেষ। ছি, কি উল্টোপাল্টা ভাবছিল। যেন অভিমান্যু কলেজের নয়, তারই অতিথি। এমন স্বরে বলল, সে কি, মিষ্টি খাবার কিছু দেয়নি? তাহলে আর বলছি কি? ওরা মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু আমার তো খারাপ লাগছে। তোমাদের ইউনিয়নের পানটাকে ধরলাম, সে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি বলে কোথায় যে হাওয়া মারল, তাও তো প্রায় ঘন্টাখানেক। এই দুঃখে আমি কলকাতার কলেজ টলেজে শো করতে চাই না। রীতিমতো আহত হয়েছে তন্নিষ্ঠা। কলেজের সম্পর্কে দুর্নাম যেন তাকেও বিচ্ছে। বলল, তুমি 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখছি। বলেই ছুটেছে অডিটোরিয়ামে। সেখানে এখন মহা হট্টগোল। স্টেজ সাজানো চলছে। এইমাত্র প্রেসিডেন্ট এমএলএ এসেছেন। তাকে ঘিরে গ্রহমণ্ডলীর মতো ঘুরছেন প্রিন্সিপাল আর কয়েকজন অধ্যাপক। এখনকার ইউনিয়নের ছেলে মেয়েদের আদৌ চেনে না তন্নিষ্ঠা, চেনার কথাও নয়। মরিয়া হয়ে তন্নিষ্ঠা স্টেজে উঠেছে। তাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিকে জিকে দেখতে পেয়ে হালে পানি এলো। একটু দূর থেকে টিকে জিকে ডাকলো তন্নিষ্ঠা, স্যার। মধ্যবয়সী তরুণ কুমার গুপ্ত ফিরে তাকিয়েছে। তন্নিষ্ঠার সামনে গিয়ে একটা প্রণাম করলো। চিনতে পারছেন স্যার? আমি তন্নিষ্ঠা দাশগুপ্ত, 92 ব্যাচ। চিনেছি। প্রেসিডেন্ট জগন্নাথ ভৌমিক স্টেজের দিকে এগোচ্ছে। সেদিকে তাকিয়ে থমকালো তরুণ গুপ্ত। মুখে অন্যমনস্ক হাসি টেনে বলল, কি করছো এখন? এবার স্লেটে বসেছি। বাহ বাহ, খুব ভালো। কথাটা বলেই জগন্নাথ বাবুকে ধাওয়া করতে যাচ্ছিল তরুণ গুপ্ত। তন্নিষ্ঠা পিছু ডাকলো, স্যার একটা কথা ছিল। তরুণ গুপ্ত ভ্রু কোচকাল। কি? আমার একজন পরিচিত কলেজের সায়েন্স এক্সিবিশন করছে। ওদের এখনো স্ন্যাক্স ট্যাক্স কিছু দেওয়া হয়নি। তার আমি কি করব? সায়েন্সের বীরেন বাবুকে গিয়ে বলো, উনি এক্সিবিশনের চার্জে আছেন। আমি তো স্যার ঠিক। তাহলে ইউনিয়ন রুমে যাও, ওরাই বোধহয় কুপন টুপন দেবে। বলতে বলতেই জগন্নাথ বাবুর দিকে ছুটল তরুণ গুপ্ত। প্লুটো থেকে বুধ হওয়ার প্রচেষ্টায় হেসে হেসে কথা শুরু করেছে ভদ্রলোকের সঙ্গে। বিগলিত ভঙ্গিতে হাত কচলাচ্ছে। অপমানিত মুখে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলো তন্নিষ্ঠা। রোদ মরে গেছে, ছায়া ঘনাচ্ছে। তন্নিষ্ঠা মন্থর পায়ে ফিরছিল। শ্রেয়সীরা নেই। অভিমান্যু একা দাঁড়িয়ে আছে করিডরে। তন্নিষ্ঠাকে দেখে অভিমান্যু ঠোঁটে চোরা হাসি। হলো অ্যারেঞ্জমেন্ট? তন্নিষ্ঠা গুমগুম গলায় বলল, তোমার কজন আছে? চলো, আমি খাইয়ে দিচ্ছি। হা,
তুমি কেন খাওয়াবে? অভিমান্যু ঘড়ি দেখে বলল, যাই, আমি একবার চা খেয়ে আসি, তখনই দোকানে বলে দেব, ওরা একে একে টিফিন করে যাবে। তনিষ্ঠা বলে ফেলল, চলো আমিও যাব। এখন নামবে তুমি? এক্ষুনি তো তোমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। হোক গে, চলো। অভিমন্যুর চোখ ছোট করে দেখছে তনিষ্ঠাকে। তনিষ্ঠা ঝেঁঝে উঠল, আমি গেলে তোমার অসুবিধা হবে? অভিমন্যু হেসে ফেলেছে। নিজের কলেজের দর্শনস্থান করতে চাইছ? সে তুমি যা বুঝো তাই। রাস্তার ওপারে ছোট্ট মতন রেস্টুরেন্ট, চা, কেক, টোস্ট, অমলেট, ঘুগনি, চপ, সিঙ্গারা পাওয়া যায়। ছোট ছোট নড়বড়ে কাঠের বেঞ্চিতে পাশাপাশি বসলো দুজনে, সামনে টিনের টেবিল। অভিমন্যু জিজ্ঞাসা করল, কি খাবে? কিচ্ছু না, শুধু চা। সে হয় নাকি? কিছু একটা অন্তত খাও, নইলে আমি খাই কি করে? আমি তো দুপুর থেকে চেঁচাচ্ছি না, সুতরাং আমার না খেলেও চলবে। কলেজের উপর খুব চটেছ মনে হচ্ছে। গায়ে চামড়া থাকলে তো চটারই কথা। ছি ছি, তোমাদের ইনভাইট করে আনে। আমাদের সময় কখনো এরকম হতো না। তোমাদের সময় সব নিখুঁতভাবে সম্পন্ন হতো, তাই তো? হতোই তো। বুড়োটে কথাবার্তা বলো না। আমাদের কালে সব গোল্ডেন ছিল, এখন সব খারাপ, বাজে কথা। কলেজ ফাংশন টাংশন হলে চিরকাল এরকম হয়। সে কি বা তোমাদের সময়ে, কি বা আমাদের সময়। দু চারটে ছোটখাটো ইরেগুলারিটি না ঘটলে এই অনুষ্ঠানগুলো স্মৃতিতেই থাকে না। আমি তোমাদের কলেজের এগেনস্টে সব চার্জ মনে মনে উইথড্র করে নিয়েছি। এবার অন্তত হাসো। আর মুখ ভেটকে থাকা হলো না তন্নিষ্ঠার। ফিক করে হেসে ফেলেছে। খোঁচা খোঁচা দাড়ি, হাফ প্যান্ট পরা এক বুড়ো তার মতো লোক জল দিয়ে গেল টেবিলে। তাকে টোস্ট, অমলেটের অর্ডার দিল অভিমান্যু। সঙ্গে আরও কটা বানিয়েও রাখতে বলল, ঠোঙ্গায় করে নিয়ে যাবে। সিগারেট ধরিয়েছে একটা। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, তোমার বান্ধবীর শ্বশুরবাড়ি গিয়েছিলে নাকি এর মধ্যে? না, হয়ে ওঠেনি। আমি গিয়েছিলাম। এই তো কবে যেন সন্ধ্যেবেলা খুব মেঘমেঘ করলো, বৃষ্টি হলো না। শুক্রবার? তা হবে। মালবিকা আইসক্রিম বানিয়েছিল, খাওয়ালো। দারুণ হানিমুন করে এসেছে ওরা, ভিড় পায়নি বিশেষ। ওখান থেকে গুরদুম ফরেস্টে গিয়েছিল, যেখানে সেখানে ট্রেকিং করেছে। সুপ্রিয় দুলিল ছবি তুলেছে, দেখাচ্ছিল। গিয়ে আর দেখে আসতে হবে। কবে যাবে? দেখি, ঠিক নেই। অভিমান্যু একটু যেন হতাশ হলো মনে হয়। টেবিলে রাখা দেশলাইয়ের বাক্সটা হাত ঘোরাচ্ছে। হঠাৎ বলল, যদি চাও, আমাদের বাড়ি কিন্তু ওদের বাড়ি খুব কাছে। আমন্ত্রণ না তথ্য জ্ঞাপন? অভিমান্যুর চোখে ঝলক চোখ রাখল তন্নিষ্ঠা। তোমাকে বাড়িতে গেলে পাওয়া যাবে? দিনের বেলা ফ্যাক্টরিতে থাকি, সেটাও কাছেই। সেন্টের কারখানা বললে যে কেউ দেখিয়ে দিবে। সন্ধ্যে পর বাড়িতেই অ্যাভেলেবল। আড্ডা ফাড্ডা নেই? তনিষ্ঠা টেরচা চোখে তাকালো। বান্ধবী টান্ধবী আছে তো, এই যেমন ধরো তুমি। দূর, আমার মতো কেন, স্পেশাল কেউ। তা জেনে তোমার লাভ? এমনি, জাস্ট কৌতূহল। মেয়েলি কৌতূহল? মেয়েলি কৌতূহল? এই, বাজে কথা বলবে না। ছেলেদের কৌতূহল থাকে না? থাকে বই কি, একটু বেশি রকমই থাকে। যেমন এই মুহূর্তে আমার জানতে ইচ্ছে করছে তোমার সৌনক কুমার মানুষটি কেমন। চলতা হ্যাঁ। তনিষ্ঠার ঠোঁট চেপে একটু ভাবল। স্মার্ট, হ্যান্ডসাম, হাইট 5.5-8, কমপ্লিকেশন ডার্ক ব্রাউন, চুল স্লাইড কোকড়া, চোখ দুটো ব্রাইট, নাকটা একটু। থামো থামো, এ তো নিরুদ্দেশের বিজ্ঞাপন। আমি জিজ্ঞেস করছি তোমার ইঞ্জিনিয়ার সাহেব নেচারের কথা বলছো? হাসি খুশি কিন্তু সিরিয়াস। গুছিয়ে কথা বলতে পারে, নিজের মতকে সুন্দর যুক্তি দিয়ে সাজাতে পারে, মেজাজ হারায় না। অভিমান্যু মিটিমিটি হাসছে। উফ, এতেও মানুষটাকে বোঝা গেল না। আর কি জানতে চায় অভিমান্যু? সৌনক ক্যারিয়ার সচেতন, উচ্চাকাঙ্ক্ষী, আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেয়। সৌনকের ভালোবাসা বড্ড তাড়াতাড়ি শরীরই হতে চায়। এই সেদিনও নিউ এম্পায়ারে প্রেটি উম্যান দেখতে গিয়ে সৌনক। কিন্তু এসবকে গুণ না দোষ? যাই হোক না কেন, তনিষ্ঠা এত কথা কেন বলতে যাবে অভিমান্যুকে, তাও এই সামান্য আলাপে? তনিষ্ঠা চোখ ঘোরালো। সৌনকের কথা ছাড়ো, তোমার কথা বলো। তুমি মানুষটা কিরকম?
যেমন দেখছো? উহ, যা দেখছি সেটাই সব নয়। তনিষ্ঠা ক্ষণিক জরিপ করলো অভিমান্যুকে। জেরা করা ভঙ্গিতে বলল, এসব খ্যাপামি করে বেড়াও কেন? খ্যাপামি? বাঞ্জারদের মতো চেঁচাচ্ছ, ঘুরে ঘুরে বিজ্ঞানের খেলা দেখিয়ে বেড়াচ্ছ। বারে, মানুষকে কনসিয়াস করে বেড়াতে হবে না? মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য। তাহলে আর ব্যবসা ট্যাবসা করা দরকার কি? এসব করে বেড়ালেই হয়। অভিমান্যু শব্দ করে হেসে উঠল। ব্যবসা তো করি আমি পেট চালানোর জন্য। অবশ্য সুগন্ধ তৈরি করাটা আমার নেশাও বটে। আই হ্যাভ এ প্যাশন ফর ফ্র্যাগ্রেন্স। একদিকে বিজ্ঞান মঞ্চ, অন্যদিকে ফ্র্যাগ্রেন্স। তোমার দুটো নেশা কিন্তু মেলে না। অফকোর্স মেলে। মানুষের মন থেকে কুসংস্কার মরে গেলে এক ধরনের সুরভি তৈরি হয়। বাবা এই ধরনের কি একটা কথা বলে না? একটা ভালো নাটক, একটা ভালো বই কিংবা একটা ভালো সিনেমা মানুষের মনে সুবাস ছড়িয়ে দিতে পারে। টোস্ট অমলেট এসে গেছে, ছেলে মেয়েদের খাবারও তৈরি। বড় একটা প্যাকেটে পুড়ে ফেলেছে রেস্টুরেন্টের লোকটা। অভিমান্যুর নির্দেশে সে ছুটেছে কলেজে। তনিষ্ঠা অমলেটে চামচ চালাতে চালাতে বলল, তুমি কিন্তু একটু পিকুলিয়ার আছো। তাই কি? কে স্বাভাবিক, কেউ পিকুলিয়ার, তার তফাৎ তুমি করতে পারো? চটজলদি জবাব এলো না তনিষ্ঠার ঠোঁটে। স্থির চোখে ছেলেটাকে দেখছিল। মাথা নামিয়ে প্লেট টেনেছে অভিমান্যু। বুভুক্ষুর মতো খাচ্ছে গপাগপ, চামচের পরোয়া না করে হাত দিয়ে। একটি কথাও আর বলছে না এখন। সৌনক যত ক্ষুধার্তই হোক, কখনো এভাবে খাবে না। ভাবনাটা চমকে দিল তনিষ্ঠাকে। আশ্চর্য, সৌনকের সঙ্গে তুলনা এলো কেন? গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। আসছিল 3য় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন, প্লিজ কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প রয়েছে, আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।